প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিড়ে খায়, গাঁজা খায়, মেয়ে লোক নিয়ে পড়ে থাকে, অন্যায় কাজে জড়িত হয়। আমার ছেলেরা তা করে না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না। আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে, খবরদার বিয়াদবি করবা না। তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না, থাকে না, সব একরকম হয় না ভাই। হাতের 5টা আঙুল ব্যতিক্রম আছে না? সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে, এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে, আমার ছেলেরা ভালো। আপনি খেয়াল করবেন, যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো, এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত। বলুন তো ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না, আপনারা খুঁজে খুঁজে দেখেন, এরা ছিল সব ডাইন বলাকের মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব, এমন একজন বাতি দেব, যেই বাতি তোমাদের পথ দেখাবে, যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতো, আল্লামা সাঈদী যদি থাকতো, আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না, তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীরে মেরে দিয়েছে। এখানে 50,000, 60,000, 1 লাখ লোক আছে, নারী আর পুরুষ দিয়ে। একটা লোক বলুন তো, আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? মুসলমান, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে। এই সাঈদী বিরোধী দুটো লোক পাওয়া গেছে, তারা চলে যাচ্ছে, সাঈদীর কথা শুনেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি, আজকে আপনাদের বলতেছি। তিনি যখন হাসপাতালে, তিনি যখন জেলখানায় ছিলেন, হঠাৎ করে কিছু লোক চলে গেল, যে বলতেছে, হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী বললেন, কেন, আমার কি হয়েছে? আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ, আল্লামা সাঈদী জানে না, জানে ওই শেখ হাসিনার লালায়িত, শেখ হাসিনার পুষ্যপুত্র ওই পুলিশ বাহিনী। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ নই। কয়, হুজুর কোনো কথা নেই, আপনাকে হাসপাতালে যেতেই হবে। আল্লামা সাঈদী বললেন, যদি যেতেই হয়, আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমাদের সঙ্গে থাকবে। কয় না। আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে। কয় তাও না। কাউকে তিনি জায়গা দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সেই তথাকথিত একরকম উঁচু টুপি, লাল দাড়ি, লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন, মনে হয়েছিল আল্লাহর জান্নাতি কোন মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে। এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে। আল্লামা সাঈদীর ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন, মনে হয়েছিল তিনি অসুস্থ? না না, তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপরে তার চিকিৎসা চলছিল, ঘুমের ওষুধ খাওয়ায় তাকে ঘুম পড়ায় রাখা হলো। কিছুক্ষণ পরে 2-3জন ডাক্তার আসলেন। বাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি, আর তার কাছে ছিল একটা সিরিঞ্জ। ওই নিয়ে এসে আল্লামা সাঈদীর মাথার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল, আপনারা চলে যান। সবাই চলে গেল। একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাঈদীর সঙ্গে কি আচরণ করা হয়। ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশনে ওষুধ দেওয়া হলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয়,
ওই নার্স বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাঈদী একবারে মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন। ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাঈদী করতে পারেন নাই। তাতে করে বুঝলাম আল্লামা সাঈদী স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যদি বলেন যারা সাঈদীকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম, না না না, এটা হতে পারে না। আল্লামা সাঈদীর যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায়। এদের ক্ষমা করলে জাতি খেপে যাবে। মাপ নাই, মাপ নাই, মুস্তাফা জামানের মাপ নাই, মাপ নাই, মাপ নাই, মুস্তাফা জামানের মাপ নাই, মাপ নাই, মাপ নাই, মুস্তাফা জামানের মাপ নাই। আমার ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন? এখন আর একটা আয়াত আছে, আর একটা আয়াতের কথা শেষ করছি, 15 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? দেবেন আপনারা? কারা কারা রাজি আছেন? আমার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে, সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে। আজকে আমাদের জন্য নবী নাই, আমাদের সমাজে নবী নাই, আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা। অনেক আলেমেরা মৃত্যুবরণ করেছে, আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জাতির এখন পথ দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ দল নিয়ে ব্যস্ত, কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত, কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত, আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারত করা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে, সেই জন্য তিনি সময় দিচ্ছে। তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে, ভোটটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি। কেউ বলেছে বেনামাজি, কেউ বলেছে সুদখোর, অনেক কিছু বলেছে। কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক আর না হোক, অন্তত এই চোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে, এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে অন্তত আর কিছু না হোক দেশের এই চোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব। একজন দলীয় সরকার আনতে পারবে না, কিন্তু ইনি আনতে পারবে, কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয়, বিশ্ব ব্যাংক এনাকে স্যালুট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিদেশ সফর করবেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একদিক থেকে স্যালুট জানাই। তিনি এসেই বলেছেন ভারতের সঙ্গে বোঝাপড়া হবে, সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝাপড়া হবে না। ভারতের বলেছে যে খবরদার, যদি আমার দেশের আর যদি মানুষ মারো, আমার দেশে যদি আবার বন্যা দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশে মেরে দাও, আমাদের পূর্ব দিকে আছে কিন্তু 7 সিস্টার। এ হুমকি আওয়ামী লীগের শেখ হাসিনা দিতে পারি নাই। কারণ দেবে কি, ওনার সঙ্গে তো ভাই বোনের সম্পর্ক। ওটা আমি নাই বললাম, ওটা আপনারা বলে নেবেন। আমার যেটা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দেবেন। সুতরাং ভাইয়ের কোনো ক্ষতিপূরণ চাইনি বলে আমাদের সব দেওয়া হয়ে গেল, আমরা প্রয়োজনে কেলাও পাইনি। কথা বলে ঠিক না ঠিক? তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো। ইউনূস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব, আপনাদের কাছে শপথ দিয়ে যাবে, দুটো কাজ করবে। সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তুলবো,
তুলে আমরা প্রয়োজনে যে কয়টা নদীতে বাদ দিয়ে রেখেছো, প্রয়োজনে এর বিপরীত আমরা সব কটা নদীতে বাদ দেব। আমি ওই লক্ষ মানুষের কাছ থেকে আহ্বান নিতে চাই, যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প বাদ দিতে হয়, আর ওই বিকল্প বাদ দিতে যেয়ে যদি আপনাকে 100 টাকা 500 টাকা চাঁদা ধরা হয়, কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। কোটি মানুষ আছে তোমার 6, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন, আজকের এই লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে 3 মাস কাটাবো, প্রয়োজনে একদিন বাজার করে 7 দিন খাবো, তবুও ভারতের বিকল্প ভাত তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকবো প্রস্তুত আছি। কিসের ভয় দেখাও তুমি আমাদের? ওপাশে আছে পাকিস্তান। কিসের ভয় দেখাও? ওপাশে আছে আফগানিস্তান। কিসের ভয় দেখাও? ওই পাশে আছে কাশ্মীর। কিসের ভয় দেখাও? আছে এপাশে আছে বাংলাদেশ। যদি সব মুসলমানগুলো এক বাক্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, ভারতের মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না, মোদির বাচ্চা মোদি। আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু আল্লামা সাঈদী বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই। পাতি শিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা সাঈদী নাই, কিন্তু সাঈদীর কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে। আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভারত তুমি আমাদের কি করবা? মাঝে মাঝে পানি ছাড়বা। আমার দেশ গরিব না? আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করেই রেখেছিল। 11,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায়, 2 বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নের জন্য বাজেট করা হয়, 2 বছর কোনো বাজেট করা লাগবে না, ওই টাকায় 2 বছর চলবে। কি খাওয়া খেয়েছে কুমিরের বাচ্চারা! দরবেশ বাবা নাম কি জানো? হ্যাঁ, ওরে বাবারে, দেখলি মনে হইতো ফেরেশতা জিবরাইল আর 2 জন ভাইরা ভাই। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। লোক নাম দেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা কি কায়দায় পালাইলো রে বাবা।